আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি না। ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব। শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নেই। এই সরকার করতে পারে নাই, কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। কিন্তু পরবর্তী সরকার, পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি, আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ, এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন, সেই দাবি আমরা জোরালোভাবে রাখবো। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। এটা দেশের টাকা, এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে। এবং এর জন্য যারা দায়ী, যারা বিগত ফ্যাসিস্ট আমলের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে, জাতীয় স্বার্থ বিরোধী কাজ করেছে, সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে। পুরনো অলিগার্ক শ্রেণীর যদি আমরা পরিবর্তন না করতে পারি, নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না। ফ্যাসিবাদী সময়ের যে অর্থনৈতিক বন্দোবস্ত, যেটাকে এক কথায় বলা যায় লুটতরাজের অর্থনীতি, লুটপাটের অর্থনীতি, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার যে অর্থনীতি, ব্যাংক লোপাটের অর্থনীতি, এবং এই অর্থনীতির মধ্য দিয়ে যে অলিগার্ক মাফিয়া শ্রেণীর উত্থান ঘটেছিল, সেটাই সমাজে বৈষম্যটাকে প্রকট করেছে। ফলে গণ অভ্যুত্থানের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কারণে এই ব্যানার বা এই স্লোগানটা এত বেশি জনপ্রিয় হয়েছে। আমরা যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, তখন আমাদের কাছে এটা স্পষ্ট ছিল যে এই আন্দোলনটা কোটা সংস্কারের দাবিতে হলেও এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবং আমরা খুবই সচেতনভাবেই আমাদের আন্দোলনের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ এই আন্দোলনটাকে সমাজের বৃহত্তর মানুষের সাথে কানেক্ট করতে হলে আমাদের সেই একটা নৈতিক জায়গায় এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র গোষ্ঠী স্বার্থের আন্দোলনে করলে এটাকে আমরা বেশি দূর আগাতে পারবো না। ফলে আমরা শুধুমাত্র চাকরির আন্দোলন হয়তো আমাদের প্রধান দাবি ছিল, কিন্তু আমাদের ব্যানার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আপনাদের মনে থাকার কথা, সেই সময় কিন্তু শ্রমিকের মজুরির দাবিতে আন্দোলন হচ্ছিল, দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের দাবি ইত্যাদি দাবিগুলো ছিল। ফলে সমাজের এই বৃহত্তর দাবিগুলোকে কানেক্ট করার জন্যই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার বা এই স্লোগানে শুরু করি, যেটা পরবর্তীতে রাজনৈতিক দাবির দিকে চলে যায়। ফলে যে আমি যে আলোচনা ছিলাম যে ফ্যাসিবাদী সময় যে অর্থনৈতিক বন্দোবস্ত, যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজে অলিগার্ক মাফিয়া শ্রেণী তৈরি করেছে, এবং সমাজে যে বিশেষত তরুণ সমাজ, তারা এই সবচেয়ে বেশি বৈষম্যের এই জিনিসটাকে তাদের জীবনে তারা এটার অভিজ্ঞতা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তরুণরা যখন পড়াশোনা শেষ করে, তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, অন্যায় সরকারি চাকরি। যখন সরকারি চাকরিতেও কোটার মতো বৈষম্য ব্যবস্থাটা থাকে, সেইটা আসলে আর মেনে নেওয়া সম্ভব হয়নি। সেখান থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা। ফলে খুবই স্থূলভাবে দেখলেও এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে। কিন্তু এর পিছে কাজ করেছে যে সমাজের যে বৈষম্য ঘনীভূত হয়েছে, তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, এবং অন্যদিকে যে রাজনৈতিক দমন পীড়ন, সেই সকল কিছু সম্মিলন হয়ে তার বিরুদ্ধে জনগণ আসলে রাজপথে নেমেছে। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশে আসলে স্থিতিশীল হবে কিনা, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা।
তাহলে আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো, এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি ওই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে। সর্বোপরি আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে, একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে, আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে, জাতীয় অর্থনীতি করে তুলতে হবে। এবং আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দেবো তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে। ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে, কিন্তু আমাদের দেশীয় ব্যবসায়ী যারা তাদেরকে যে সৎ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি, যারা তরুণ প্রজন্মের আছে তারা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়ীরা যাতে টাকা পাচার না করে, তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না করে, বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই। ফলে এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে, ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে, আমলাতন্ত্রে আসতে হবে। সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সেই পরিবর্তন আসে আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে, তাহলে আমি মনে করি যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।